এই বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়োয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,279 ফিট উচ্চতায় অবস্থিত। এটি মূলত নর ও নারায়ণ পর্বতের ঠিক মাঝখানে এবং নীলকণ্ঠ পর্বতমালার পাদদেশে অলকানন্দা নদীর তীরে এই মন্দির অবস্থিত। এটি ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম, অর্থাৎ রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী এবং দ্বারকা, এই 4 ধামের এক ধাম। আবার ওই উত্তরাখণ্ডের 4 ধাম যেমন কেদারনাথ, বদ্রীনাথ, যমুনেত্রী, গঙ্গোত্রী, এই ছোটা 4 ধামেরও এক ধাম। বহু প্রাচীন এই তীর্থক্ষেত্র। বদ্রী বিশালের জয়। খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পুজো দিতে পেরেছি। খুব সুন্দর, খুব ভালো দর্শন হয়েছে আমাদের। জয় বদ্রী বিশালের জয়। কেদারনাথ থেকে আমরা যখন গৌরীকুণ্ড পৌঁছালাম তখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। আর এই জিপ স্ট্যান্ডে গাড়ি ধরে যখন সোনপ্রয়াগ পৌঁছালাম, প্রথমে ভেবেছিলাম সোনপ্রয়াগেই হোটেল নিয়ে থেকে যাব, কিন্তু আমাদের বদ্রীনাথ যাত্রা করতে হলে বাস ধরতে হবে সীতাপুর থেকে। তাই এই 2 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটেই সীতাপুর চলে আসলাম। আর এখানে হোটেল ভাড়াটাও কিন্তু অনেকটাই কম, তাই আমরা সীতাপুরেই থেকে গেলাম, রাত্রিবাস করলাম। আজ 24শে এপ্রিল, শুক্রবার। এখন আমরা রেডি হয়ে গিয়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। দেখো, এই ছিল আমাদের হোটেল। এই হোটেলের ভাড়া পড়েছিল 1000 টাকা। এখন আমরা এটা চেক আউট করে বেরিয়ে যাব। এখন আমরা চেক আউট করে বেরিয়ে এসেছি। সামনে থেকে একবার হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হোটেল প্লাস রেস্টুরেন্ট ছিল এটা। আর এই হোটেলের পেছনেই কিন্তু একেবারে সীতাপুর বাস স্ট্যান্ড। তো এখন আমরা সীতাপুর বাস স্ট্যান্ডে চলে যাব। এই হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। এটা একদম পিছন সাইড দিয়ে আমাদের আসতে হয়, মেন রাস্তা। দেন একদম যেখান থেকে আমরা নেমে আসছি পুরো পিছন দিক থেকে কিন্তু নেমে আসতে হবে এই বাস স্ট্যান্ডে। আমরা অনেক সময় বুঝতে পারছিলাম না, অন্ধকার ছিল, যে বাস স্ট্যান্ড কোনটা, রাস্তাটা কোনখান দিয়ে আমরা যাব। তো যেখান দিয়ে আমরা মেন রাস্তা থেকে নামছি একদম পিছন সাইড দিয়ে কিন্তু নেমে আসতে হবে। এই হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ডটা, তোমাদেরকে একবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম। দেখো, আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকেই সমস্ত জায়গার বাস তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাস। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে বদ্রী বিশালের উদ্দেশ্যে আমরা এই বাসে করেই রওনা দেবো। আর এই বাসের ভাড়া পড়েছে আমাদের 600 টাকা করে। দেখো, ভেতরে সিট অ্যারেঞ্জমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। ছটা 26 ফাইনালি আমাদের বাস সীতাপুর বাস স্ট্যান্ড ছেড়ে রওনা দিল বদ্রী বিশালের উদ্দেশ্যে। এখানে যেটা আমি বুঝতে পারলাম, আমাদের বাস কিন্তু 5:30 আশেপাশেই ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটা টাইম লেট করলো শুধুমাত্র কেবিনের সিটগুলো ভর্তি হচ্ছিল না বলে। অর্থাৎ টাইম টেবিল বলে কিছু নেই, যখন সিট ভর্তি যতক্ষণ না হবে বাস কিন্তু ছাড়বে না। আমি যতদূর জেনেছি এখানে 7টা পর্যন্ত লাস্ট ছেড়ে যায়। এই বদ্রী বিশালের উদ্দেশ্যে রওনা দেয় এখান থেকে বাস। তো তোমরা তার মধ্যে আসলেই বাস পেয়ে যাবে। আমাদের বাস সীতাপুর বাস স্ট্যান্ড ফেলে রেখে এবার সামনের দিকে এগিয়ে চলেছে। উত্তরাখণ্ডের সীতাপুর বাস স্ট্যান্ড থেকে বদ্রীনাথ ধামের দূরত্ব সড়ক পথে প্রায় 216 কিলোমিটার। বাসে সময় লাগবে 10 থেকে 11 ঘন্টা। আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল এটা সঠিক বলা মুশকিল, তবে 10 থেকে 11 ঘন্টা ধরে চলাই ভালো, কারণ এই পথ খুবই দুর্গম।
যে কোনো সময় উপর থেকে যদি পাহাড়ে ধস নামে, সেক্ষেত্রে সেই সমস্ত ক্লিয়ার করে আবারও রাস্তা চালু করতে বেশ সময় লেগে যায়। এই রুটে সীতাপুর থেকে বদ্রীনাথ যেতে প্রথমে গুপ্তকাশী, উত্তরাখণ্ডের শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, চামোলি ও যোশীমঠ হয়ে বদ্রীনাথ পৌঁছে দেবে আমাদের। সময় এখন সকাল 9টা, আর আমাদের বাস এখানেই দাঁড় করিয়ে দিল আর বলল এখান থেকেই ব্রেকফাস্ট সেরে নিতে। তো এখানে রেট চার্টটা কিন্তু খুব একটা বেশি ছিল না। দেখো, নর্মাল চা 10 টাকা থেকেই শুরু, সমস্ত জিনিসের দাম খুব একটা কিন্তু বেশি ছিল না। এখান থেকেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। দেখো, যেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে একদিকে উঁচু পাহাড়, আর এই মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর রাস্তা, আর তার পাশেই এই হোটেল। এই জায়গার ভিউ কিন্তু খুবই সুন্দর। ওই পার দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে সোনপ্রয়াগের দিকে, অর্থাৎ কেদারনাথ যাওয়ার রাস্তা। পথ যতই লম্বা হোক না কেন, যতই গাড়ি সামনের দিকে আগাচ্ছে, আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, প্রকৃতির এই অপরূপ দৃশ্য সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু 1 মিনিটের জন্য বোর লাগছে না, ভালোই লাগছে। আর এইভাবেই আমরা এগিয়ে চলেছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, আর রাস্তার পাশে বোর্ডে আমরা দেখতেই পাচ্ছি বদ্রীনাথ এখান থেকে 126 কিলোমিটার। এখন আমরা পৌঁছে গিয়েছি কর্ণপ্রয়াগ, অলকানন্দা এবং পিণ্ডার নদীর মিলনস্থল। বিখ্যাত পঞ্চপ্রয়াগের অন্যতম একটি পবিত্র সঙ্গম। মহাভারতের কর্ণ এখানেই তপস্যা করেছিলেন। তোমাদের এখানে বলে রাখি, আমরা যেহেতু বাসে করে যাচ্ছি, তো এই সমস্ত জায়গাগুলো দেখার কোনো সুযোগ পাচ্ছি না। তোমরা যদি শেয়ার কারে করে আসো, তো কিছু সময় তোমাদেরকে এখানে নামিয়ে দিয়ে এই প্রয়াগগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। এখন আমরা রয়েছি চামোলি। এই চামোলিকে ভ্যালি অফ ফ্লাওয়ার, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এই উপত্যকা শত শত প্রজাতির বিরল পাহাড়ি ফুলে এবং জীব বৈচিত্র্যে ভরপুর। 1970-এর দশকে গাছ কাটা রোধ করার জন্য বিখ্যাত চিপকো আন্দোলন এই চামোলি জেলা থেকেই কিন্তু শুরু হয়েছিল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ।
এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হলো গোলাপকোটি, চামোলি জেলার গোলাপকোটি, যোশীমঠের কাছাকাছি। হিমালয়ের কোলে অবস্থিত এই গ্রামটি থেকে আশেপাশের সবুজ উপত্যকা ও পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এক চমৎকার রূপ ও উপভোগ করা যায়। এটি হিমালয় পর্বতারোহণের রুট। ট্রেকার ও পর্বতারোহীরা যারা কুয়ারি পাস বা অন্যান্য হিমালয় অভিযানের উদ্দেশ্যে যান তারা প্রায়শই গোলাপকুটিকে তাদের অন্যতম বেস ক্যাম্প বা যাত্রাপথ হিসেবে ব্যবহার করে। এটি কিন্তু খুব ধসপ্রবণ এলাকা, প্রায়শই এখানে পাহাড়ের ধস রাস্তার উপরে আসে এবং যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, যাক আমরা কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত এই ধসের কারণে আমাদের দাঁড়িয়ে পড়তে হয়নি। আর রাস্তা সামনে থেকে তোমরা যদি দেখো, দেখতেই পাচ্ছ কতটা দুর্গম। রাস্তার পাশের এই বোর্ডগুলো দেখেই আমরা কিন্তু জানতে পারছি এখান থেকে যোশীমঠ আর মাত্র 13 কিলোমিটার আর বদ্রীনাথ 57 কিলোমিটার। যাক আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব বদ্রীনাথ ধামে। আমরা এখন যে ব্রিজটা পার করছি এর ঠিক কিছুটা আগেই কিন্তু ধৌলিগঙ্গা আর অলকানন্দ মিলিত হয়েছে, অর্থাৎ পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ বিষ্ণু প্রয়াগ এর কিছুটা ঠিক আগেই রয়েছে। আমরা যাত্রা শুরু করেছিলাম একদম সকাল সকাল, আর তারপর একবার টিফিনের জন্য আমাদের বাস দাঁড়িয়েছিল, আর দুপুরে খাওয়ার সময় একবার বাস দাঁড়িয়েছিল, আর তারপর দুপুর গড়িয়ে এখন বিকাল। এতটা সময় কেটে গিয়েছে অথচ বাসের মধ্যে বসে এক মুহূর্ত মনে হয়নি আমরা বোর হচ্ছি, কারণ যতই সামনের দিকে আমাদের বাস এগিয়ে যাচ্ছে অর্থাৎ বদ্রীনাথের যত কাছাকাছি আমরা আসছি প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দিচ্ছে। কোনো সময়ের জন্যই খারাপ লাগছে না যে এতক্ষণ আমরা বাস জার্নি করছি। এইভাবেই কিন্তু প্রকৃতি তার ডালি সাজিয়ে রেখেছে। ঘরে বসে যারা এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখছো তাদেরকে আমি বলবো একবার বদ্রী বিশালের নাম নিয়ে বেরিয়েই পড়ো, তারপরেই বুঝতে পারবে যে কি মজা এই যাত্রার। এইখানেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা চেক হয়ে গেল। যাদের করা নেই তাদেরও কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। তবে আমি তোমাদেরকে বলবো যখন তোমরা আসছো এই কাজটা সেরে রাখাই ভালো। এখন আমরা চলে এসেছি হনুমান চট্টি। দূর থেকেই হনুমানজিকে প্রণাম জানিয়ে আগের দিকে যাত্রা আমরা শুরু করলাম। বদ্রীনাথ আর মাত্র 10 থেকে 12 কিলোমিটার। বদ্রীনাথ বাসস্ট্যান্ড থেকে কিছুটা আগেই এই পুলিশ চৌকি, এখানেই কিন্তু
গাড়ির পারমিট, যাবতীয় কাগজপত্র, যাত্রীদের রেজিস্ট্রেশন পারমিট সমস্ত কিছুই কিন্তু এখানে চেক হয়ে গেল। সময়ের আপডেট এখন 4:42, আর এখন আমি পৌঁছে গিয়েছি বদ্রীনাথের বাস স্ট্যান্ডে। তো আমি যখন রওনা দিয়েছিলাম সীতাপুর বাস স্ট্যান্ড থেকে, তখন সময় আপডেট দিয়েছিলাম 6:27, আর এখন 4:42, অর্থাৎ 10 ঘন্টা 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি এই বদ্রী বিশাল মন্দির। চলো এখন আমরা রুম নেওয়ার জন্য ভারত সেবাশ্রমের দিকে রওনা দেব। মেন রুটটা পার করে গলি রাস্তা ধরে এসে যখনই আমরা প্রবেশ করব, দেখো সামনেই আমরা দেখতে পাবো অফিস। সামনের রুমটাতেই কিন্তু এই অফিস, এখানেই আমাদের রুম বুকিং করে নিতে হবে। এখন আমরা রুম বুক করে নিয়েছি। আমাদের রুম এক এক দিনে ভাড়া পড়েছে 900 টাকা। আমাদের রুমটি ছিল সেকেন্ড ফ্লোরে, 211 নম্বর রুম। দেখো এই হচ্ছে 211 নম্বর রুম। প্রচণ্ড ঠান্ডা থাকে, মার্বেল প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, সেই কারণে এখানে এই ব্যবস্থা এরকম করাই রয়েছে। দেখো রুমের চারপাশটা একবার দেখিয়ে দিলাম। এখানে চার্জিং পয়েন্ট, কোনো অসুবিধা হবে না। এখন আমি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি ঠিকঠাক। সময় এখন 5:27, আর আমরা ভারত সেবাশ্রম থেকে বদ্রীনাথের পথে রওনা দিয়েছি, কারণ আমরা আজকে পুজো দেব। আজ 25শে এপ্রিল 2026। তো এখন আমরা একটু লেট হয়ে গেছে, ভেবেছিলাম আরও সকাল করে যাব, দেখা যাক কতটা লাইন পড়ে। তো আমরা ফার্স্ট পুজো দেব, তারপর আরও আছে বানাগ্রাম ঘোরা, বসুধারা ট্রেক, সব কিছুই তো দেখা যাক কতদূর কী সম্ভব হয়। আগে আমরা লাইন দেব, পুজো দেব, তারপরে সব কিছু। চব্বিশ তারিখ বিকালবেলা আমরা যখন এই বদ্রীনাথ ধাম পৌঁছেছিলাম, খুব তাড়াতাড়ি ব্যাগপত্র রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আরও একটা ট্রেকে, সেটা হলো বিষ্ণুর চরণ পাদুকা। তো আমি আর এই পর্বে ওই ভিডিওটি যোগ করছি না, পরবর্তী একটি পর্বে আমি বিষ্ণুর চরণ পাদুকা দর্শন দেখিয়ে দেবো। ওইখানে আমরা গিয়েছিলাম। মন্দিরে আসার পথেই রাস্তার দুপাশে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, যেখান থেকে পুজোর সামগ্রী তোমরা নিয়ে নিতে পারো। 50 টাকা থেকে শুরু, 100, 200, 250 তোমাদের মতো তোমরা সংগ্রহ করে নিও। আমরাও এই সামনেই যে দোকানটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা আমাদের পুজোর সামগ্রী নিয়ে নেব। আর এখান থেকেই আমাদের রেজিস্ট্রেশন চেক করিয়ে পুজো দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করে নিতে হবে। সামনেই
এই যে দেখা যাচ্ছে এখানেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন সংগ্রহ করে নিতে হবে। আর এখন সামনে থেকে নিজের চোখে বহুদিনের স্বপ্ন আজ পূর্ণ হচ্ছে। বদ্রীনাথ মন্দির আমি দর্শন করলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগা এই সকাল। চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব লাইন দেওয়ার জন্য। অলকানন্দা নদীর ওপর এই ব্রিজের উপর থেকেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, আমাদের ভাগ্য কিছুটা সুপ্রসন্নই আছে, কারণ এখনো পর্যন্ত লাইন কিন্তু বেশি দূর আগায়নি। খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া সম্ভব হবে, কারণ লাইন মন্দিরের খুব কাছাকাছি আছে। আমাদের পূজা দেওয়া কমপ্লিট, যেহেতু গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ভিডিও দিতে পারলাম না। জয় বদ্রীবিশাল। আমাদের তিনজনের পুজো দিতে সময় লাগলো মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালো সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। কোনো রকম আইন শৃঙ্খলা একদম এখানে আটাশোটা, এখানে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পুজো দিতে পেরেছি। খুব সুন্দর, খুব ভালো দর্শন হয়েছে আমাদের। জয় বদ্রীবিশালের জয়। এই বদ্রীনাথ মন্দিরের পিছনেই যে পর্বতটিকে আমরা দেখতে পাচ্ছি, এটি হলো নারায়ণ পর্বত। আর নারায়ণ পর্বতের ঠিক নিচেই অবস্থিত বদ্রীনারায়ণ মন্দির। আর এই নারায়ণ পর্বতের উল্টো দিকেই রয়েছে নর পর্বত। এই নর এবং নারায়ণ পর্বতের মাঝে নীলকণ্ঠ পর্বতমালার পাদদেশে এবং অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই বদ্রীনারায়ণ মন্দির। পুরাণে উল্লেখ আছে, ভগবান বিষ্ণু এখানে ধ্যানে মগ্ন থাকাকালীন মা লক্ষ্মী তাকে রোদ ও ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে নিজে বড়ই গাছ হয়ে, অর্থাৎ কুল গাছ হয়ে দাঁড়িয়েছিলেন। এতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু বলেন এই স্থানটি তার নাম এবং লক্ষ্মীর বদ্রী রূপের নাম অনুসারে চিরকাল বদ্রীনারায়ণ নামে পরিচিত হবে। 1803 সালে এক ভয়াবহ ভূমিকম্পে মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জয়পুরের রাজারা মন্দিরটির বর্তমান রূপ দান করেন। হিমালয়ের তীব্র শীতের কারণে প্রতি বছর এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে মন্দির খোলা হয় এবং নভেম্বরের প্রথম ভাগে কপাট বন্ধ করে দেওয়া হয়। এটি ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম। রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী ও দ্বারকা এই 4 ধামের এক ধাম। আবারও উত্তরাখণ্ডের ছোটা 4 ধাম, যেমন যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। এই ছোটা 4 ধামেরও এক ধাম এই বদ্রীনাথ ধাম। এই মন্দিরের ভেতরেই রয়েছে লক্ষ্মী দেবীর মন্দির এবং আরও অনেক দেবদেবীর মন্দির। আমরা সমস্ত জায়গায় প্রণাম জানিয়ে যখন মন্দিরের নিচের দিকে আসলাম, তখন এই গরম জলের কুণ্ডগুলোকে আমরা দেখতে পেলাম। এখানে রয়েছে নারদশিলা, আর নারদশিলার পাশেই রয়েছে নারদকুণ্ড এবং সূর্যকুণ্ড। এই গরম জলের কুণ্ডে স্নান করে পুণ্যার্জন করা যায়। সেই জন্য এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা স্নান করার ব্যবস্থাও রয়েছে। পূজা দেওয়া ও মন্দির দর্শন আমাদের হয়ে গিয়েছে, আর এরপর আমরা চলে যাব মানাগ্রাম। এখান থেকে মানাগ্রাম স্বর্গরাহিনীর পথে আমরা কিন্তু যে পথে পাণ্ডবরা গিয়েছিল স্বর্গে, অর্থাৎ সেই পথে আমরা যাব বসুধারা ট্রেক করব। তারপর ফিরে এসে মানাগ্রাম, গণেশ গুফা, ব্যাস গুফা সমস্ত কিছুই আমি ঘুরে দেখব। বসুধারা ট্রেক করে মানাগ্রাম ঘুরে আমরা যখন আবারও বদ্রীনাথে ফিরে এলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই রাতের অন্ধকারে বদ্রীনাথ মন্দির দেখো কি অপরূপ সাজে সেজে গিয়েছে আলোকসজ্জায়। কি অপরূপ লাগছে দূর থেকে দেখতে। যেহেতু আমরা কালকে সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তাই মনটা খারাপ লাগছে। আবারও ছুটে এলাম এই মন্দিরের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এই আলোকসজ্জিত দৃশ্য আমরা উপভোগ করলাম, আর তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম। দেখো কি অপরূপ দৃশ্য।
বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। নমস্কার, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।